আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ওয়েব ডিজাইনিং শিখবো। ওয়েব ডিজাইনিং এর জন্য যেই বিষয়গুলো প্রথমে শিখতে হয় সেগুলো আজকে আমরা শিখবো। তো প্রথমে শিখতে হবে আমাদের এইচটিএমএল। তো আমরা একটা এইচটিএমএল ফাইল ওপেন করি। এইচটিএমএল ফাইল ওপেন করলাম। তো এইচটিএমএল এর বেসিক করি আমরা, যেটা এইচটিএমএল এর অ্যাডভান্স ভার্সন, মানে লেটেস্ট ভার্সন, সেটা হচ্ছে এইচটিএমএল 5। এইচটিএমএল 5 এ লিখতে হলে আমাদেরকে ডক টাইপ লিখতে হবে। প্রথমে একটা বিষয়সূচক চিহ্ন দিতে হবে, তারপর ডক টাইপ, তারপর এইচটিএমএল। এই ডক টাইপ হয় ছোট হাতে লিখলে সবগুলাই ছোট হাতে লিখতে হবে, আর মানে প্রতিটা লেটার, যেমন এই ডি, ও, সি, টি, ওয়াই, পিই, যদি ছোট হাতে লিখতে হয় তাহলে সবগুলাই ছোট হাতে লিখতে হবে, আর যদি বড় হাতে লিখতে হয় তাহলে সবগুলাই বড় হাতে লিখতে হবে। সেম এস এইচটিএমএল এর ক্ষেত্রে ছোট হাতে লিখলে সবগুলোই ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লিখলে সবগুলোই বড় হাতে লিখতে হবে, যে কোনো একটা করতে হবে। তাই আমরা ডট টাইপটা বড় হাতে লিখলাম, এইচটিএমএলটা ছোট হাতে লিখলাম। আমরা চাইলে এইচটিএমএল হচ্ছে বড় হাতে লিখতে পারতাম, সবগুলো লিখলে সবগুলো লেটারই বড় হাতে লিখতে হবে এইভাবে। আবার চাইলে আমরা ডট টাইপ ছোট হাতে লিখতে পারতাম। ডট টাইপ ছোট হাতে লিখলে সবগুলোই ছোট হাতে লিখতে হবে, মানে সবগুলো লেটার। তো আমাদের HTML5 যেটা, সেটার মূল যে বেসিক কাঠামো সে সে ততটুকু শিখে গেলাম। এখন আমরা শিখবো এইচটিএমএল এর কাঠামো তৈরি করতে। এইচটিএমএল লিখতে হলে প্রথমে এইচটিএমএল ট্যাগ নিতে হবে। তো ট্যাগ শুরু করতে হয় এই লেস দেন চিহ্ন দিয়ে, আর শেষ করতে হয় গ্রেটার দেন চিহ্ন দিয়ে। তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এন্ডিং ট্যাগ লেখার ক্ষেত্রে প্রায় স্টার্টিং ট্যাগের মতোই সেম, কিন্তু স্টার্টিং ট্যাগ থেকে একটু আলাদা হচ্ছে এই যে একটা স্ল্যাশ হবে শুরুতে, এন্ডিং ট্যাগের শুরুতে একটা স্ল্যাশ হবে। তো সেগুলো এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগের মধ্যেই এইচটিএমএল এর সব কাজ আমাদেরকে করতে হবে। তো এইচটিএমএল ট্যাগের মধ্যে আরো দুইটা ট্যাগ আছে, সেটা হচ্ছে হেড ট্যাগ, যে দুইটা হচ্ছে বেসিক। এটা হচ্ছে হেড ট্যাগ, একটা হচ্ছে বডি ট্যাগ। তো আমরা হেড ট্যাগে কি করবো? হেড ট্যাগে আমরা টাইটেল লিখবো। আমাদের উপরে যে এক একটা ওয়েবসাইটের উপরে যে টাইটেল গুলো থাকে সেটা লিখবো, যেমন ডকুমেন্ট, যেটা ডিফল্ট, সেটা আমরা লিখতেছি ডকুমেন্ট। কন্ট্রোল এস দিয়ে আমরা লাইভ সার্ভারটা চালু করি, তাহলে আমরা দেখতে পাবো টাইটেল কাকে বলে। টাইটেলে যে লিখলাম ডকুমেন্ট, সেটা চলে আসবে। তো এই যে ডকুমেন্ট লেখা চলে আসে, এটা হচ্ছে আমাদের টাইটেল বার। টাইটেল বারে আমরা টাইটেল ট্যাগের মধ্যে যা লিখবো এখানেও সেম লেখাটা হবে। যেমন আমরা যদি এখানে লিখি ফার্স্ট ক্লাস, FIRST, ফার্স্ট CLASS, ফার্স্ট ক্লাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই যে এখানে ফার্স্ট ক্লাস চলে আসলো। আমরা আমাদের টাইটেল ট্যাগ শিখে গেলাম। এখন আমরা মানে টাইটেল ট্যাগটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে হবে। হেড ট্যাগের মধ্যে টাইটেল বা CSS এর কাজ করা আর অন্যান্য কাজ করা। তো আমাদের বডিটা কোনটা? বডি হচ্ছে এই জায়গা থেকে এতটুকু, এই সাদা অংশটা, এই নিচে ইউআরএল বারের নিচে, নিচ থেকে এই পুরোটা অংশ হচ্ছে বডি। আমরা বডিতে যা লিখবো সবগুলোই এখানে শো করবো। আমরা বডিতে আজকে প্রথম থেকে শুরু করবো। তো প্রথমে হেডিং ট্যাগ দিয়ে শুরু করবো। আমরা কমেন্ট করি, আগে লিখি HDING হেডিং ট্যাগস। ট্যাক্স তো একটা হলো, তো ডিজ হবে, সরি, ডিজ আর ইজ হবে না, আর হবে, সরি, ডিজ আর হেডিং ট্যাক্স। এটাকে আমি কমেন্ট করলাম। কমেন্ট কি সেটা নিয়ে পরে আলোচনা করা হবে। তো আমরা আপাতত H1 ট্যাগ নিয়ে কাজ করি। H1 এ লিখলাম ACADING, যা খুশি তাই লিখতে পারি আমরা H1 ট্যাগের মধ্যে। ট্যাগ গুলো সব একই, মানে শুরু করতে হবে এইভাবে, শেষ করতে হবে এইভাবে, সবগুলোই একইভাবে শুরু করতে হবে, একইভাবে শেষ করতে হবে। তো এটা লিখলাম আমরা হেডিং 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমাদের লাইভ সার্ভার চলে এলো। এটা হচ্ছে হেডিং 1। তো হেডিং H1 দিয়ে আমরা হেডিং 1, মানে আমরা যে ওয়েবসাইটে গেলে বিভিন্ন হেডিং দেখি, এটা হচ্ছে 1 নম্বর হেডিং। তো আমরা এরকম এই হেডিং ট্যাগ আছে এরকম 6টা, H1, H2, আমরা ট্যাগ গুলো লিখি H2, তারপরে হচ্ছে
H4, তারপরে হচ্ছে H5, তারপরে হচ্ছে H6, সরি 6, এই 6টা হচ্ছে হেডিং ট্যাগ। তো আমরা এইটা হেডিংটা কপি করে সবগুলোতে লিখে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম সবগুলাতে। তো আমরা দেখতে পাবো, তো এখন দেখতে পাবো যে হেডিং গুলো কেমন। এটা হচ্ছে হেডিং 2, এটা হচ্ছে হেডিং 3, এটা হচ্ছে হেডিং 4, এটা হচ্ছে হেডিং 5, এটা হচ্ছে হেডিং 6। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে সবচেয়ে বড় হচ্ছে হেডিং 2 মানে H2 ট্যাগটা, তারপরে বড় হচ্ছে হেডিং 3, তারপরে সবচেয়ে বড় হচ্ছে হেডিং 4, তারপরে সবচেয়ে বড় হচ্ছে হেডিং 5, তারপরে সবচেয়ে বড় হচ্ছে হেডিং 6 মানে এটা সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় হেডিং 1। তো এই হচ্ছে হেডিং ট্যাগের কাজ। তো এখন আমরা শিখবো প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ একটাই, হেডিং ট্যাগ যেমন 6টা ছিল, প্যারাগ্রাফ ট্যাগ এমন 6টা নাই, একটাই আছে। দিস ইজ, আমরা লিখতেছি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে কমেন্ট আউট করে দিলাম। তো আমরা এখন দেখবো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগও একইভাবে লিখতে হবে, শুধু পি লিখতে হবে, ট্যাগের নাম পি, এটা হচ্ছে ট্যাগ নেম। তো এটা এই যে যেমন H6, H5 এগুলো হচ্ছে ট্যাগ নেম, এই বডি এগুলো হচ্ছে ট্যাগ নেম, তেমনি এই পিটা হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগ নেম। তো আমরা প্যারাগ্রাফে কি লিখবো, প্যারাগ্রাফেও লিখে দিই দিস ইজ প্যারাগ্রাফ, GRAPH, দিস ইজ প্যারাগ্রাফ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটা এরকম ভাবে লেখা আসছে, যদি একটু জুম করি তাহলে দেখা যাচ্ছে এটা হলো হেডিং 1, মানে হেডিং গুলো সব বোল্ড, প্যারাগ্রাফটা কি নর্মাল টেক্সটের মতো, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এখন আসি কমেন্ট। কমেন্টটা কি, এই যে কমেন্ট করলাম, এই জায়গায় কমেন্ট করলাম, এই জায়গায় কমেন্ট করলাম, এই কমেন্ট গুলো কি, এই কমেন্ট, তো আমরা এখন দেখবো এই কমেন্ট গুলো কি। এই যে আমি এই জায়গায় কমেন্ট লিখলাম, কমেন্ট গুলো কি আসলে, এগুলো হচ্ছে যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার, এগুলো হচ্ছে তাদের জন্য, যারা কোড করবে তারা এটা দেখতে পাবে, কিন্তু এটা ব্রাউজারে বা অন্য কোথাও শো করবে না। এটা হচ্ছে কমেন্টের কাজ। কমেন্টের কাজ শুধুমাত্র যারা কোড করবে, বা আমরা যদি এই জায়গা থেকে ভিউ সোর্স পেজে যাই তাহলে আমরা এই কোড গুলো দেখতে পাবো। এই যে স্ক্রিপ্ট করে দিছে অনেক কিছু, যদিও এগুলো আমার কারণে এই ইনজেক্ট করে দেয়। তো আমরা আমাদের ট্যাগটা দেখি, আমাদের ট্যাগটা হচ্ছে এই যে এতটুকু। তো এই যে হচ্ছে কমেন্টটা আসতেছে, কোড মানে যে কোড দেখবো আমরা, সেই যে কমেন্টটা দেখতে পাবো যে এটা কিসের জন্য, এটা আসলে ডেভেলপারদের বোঝার জন্য যে এটা কিসের জন্য করা। এই কমেন্ট গুলো শুধু দেখতে পাবে, এগুলা কোনো প্রিভিউ দেখাবে না, বা ব্রাউজারে শো করবে না, বা কারো কাছে শো করবে না, জাস্ট যারা কোড করবে তারা শুধু দেখতে পাবে। তো আমরা শিখে গেলাম এখন প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা এখন দেখবো এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আর কি কি ট্যাগ ইউজ করে আমাদের লেখাগুলোকে আরো সুন্দর করা যায়। তো আমরা চাইলেই বোল্ড যে বি ট্যাগ ইউজ করতে পারি। বি ট্যাগের কাজটা কি, বি ট্যাগের কাজটা হচ্ছে কোনো একটা লেখাকে বোল্ড করা। যেমন আমি দিসের দুই পাশে বি ট্যাগ লাগিয়ে দিয়েছি, তো এখন দিসটা কি হয়েছে, বোল্ড হয়ে যাবে। আমি এক কাজ করি, এগুলো কমেন্ট করে দিই যাতে এগুলো না দেখা যায়। জাস্ট এখন প্যারাগ্রাফ নিয়ে কাজ করতেছি, এই এই যে এই দিসটা কি হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। তো আমরা কি করবো, দিসটা বোল্ড করেছি, আর কি কি ট্যাগ ইউজ করে এই লেখাটাকে আরো বিভিন্ন ভাবে সাজানো যায় আমরা দেখবো। আই ট্যাগ, তো আই ট্যাগ যদি আমরা ইউজ করি, তো আই ট্যাগ এর কাজ কি, আই ট্যাগ হচ্ছে যে কোনো ওয়ার্ডকে ইটালিক করা। যেমন আমি ইস ট্যাগের দুই পাশে আই ট্যাগ লাগিয়ে দিলাম, তো এখন ইস ট্যাগটা কি হয়ে যাবে, ইস ট্যাগটা ইটালিক হয়ে যাবে, এই যে বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে ইটালিক। আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম কিভাবে একটা HTML ডকুমেন্ট তৈরি করতে হয়, ফরম্যাট যেটাকে বলা হয় HTML ফরম্যাট বা টেমপ্লেট, বয়লার প্লেট, যে যেভাবে বলে আর কি। তো সেটা কিভাবে তৈরি করতে হয় সবগুলো কমেন্ট করে কন্ট্রোল এস। তো আমরা যদি এখানে যাই ভিউ সোর্স পেজে যাই, না এখান থেকে না, আমরা এখান থেকে দেখতে পারি, তাহলে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 এর, মানে এটা যে HTML5 ভার্সন 5 সেটা বোঝানোর জন্য এই ডক টাইপ মানে ইউজ করা হয়।
মানে HTML5 এ কাজ করতে হলে এই ট্যাগটা নিতে হবে। এই ট্যাগটা নিয়ে কাজ করলে এই ভার্সনটা পুরোটাই HTML5 হবে। তো আমাদের HTML ট্যাগ যত যা আছে সবগুলো HTML ট্যাগের মধ্যে লিখতে হয়। সব যত HTML ট্যাগ আছে সব HTML ট্যাগের মধ্যে লিখতে হয়। তো তারপরে HTML ট্যাগের মধ্যে কি কি আছে? বডি ট্যাগ আছে, বডি ট্যাগ আছে, হেড ট্যাগ আছে। হেড ট্যাগে আমরা স্টাইল করতে পারবো, স্টাইল করতে পারবো, বা আমরা যদি আলাদা ধরনের একটা CSS এর পেজ ওপেন করি সেটাকে লিঙ্ক করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো, আরো অনেক কাজ করা যায়। তো আমরা আর কি কি করতে পারি এই জায়গায়? আপাতত এতটুকু থাক, আরো অনেক কাজ করা যায়। মেটা ট্যাগ ইউজ করা যায় এসইও, ডিজিটাল মার্কেটিং এর জন্য। যারা এসইও বুঝে তাদের জন্য এই হেড ট্যাগের মধ্যে মেটা ট্যাগ ইউজ করে সেখানে এসইওর যত কাজ আছে সব কাজ করা, এছাড়াও আরো অন্যান্য কাজ করা। তো আমরা এখন যে কাজটা করবো, মানে আমাদের কাজটাই মূলত হবে বডি ট্যাগের মধ্যে। বডি ট্যাগের মধ্যে আমরা যা যা কাজ করবো সবগুলো এই বডিতে শো করবো। তো আমরা শিখলাম, কি শিখলাম? H1 শিখলাম। H1 কোথায়? কমেন্ট আউট করে দিছিস। ইটস ওকে, এটা না। তো H1 শিখলাম। তারপরে কি শিখলাম? H2 শিখলাম, মানে হেডিং ট্যাগ যেগুলো আছে 6টা, আমরা সেই 6টা হেডিং ট্যাগ শিখলাম। তো তারপরে আর কি আছে? প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম। তো আর কি কি শিখা যায় দেখি তো। আমি আমার সে চলে যাই। হেডিং ট্যাগ শিখলাম, বডি ট্যাগ, টাইটেল, বডি, হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ ট্যাগ। তো আমরা এখন ইমেজ ট্যাগ শিখবো। তো ইমেজ ট্যাগ দিয়ে কি করা হয়? ইমেজ ট্যাগ দিয়ে ইমেজ অ্যাড করা হয়। তো ইমেজ, আচ্ছা, আমি শর্টকাট ইউজ না করি। ইমেজ ট্যাগটা লিখতে হয় IMG দিতে হয় প্রথমে, লেস দেন সাইন, তারপর IMG, তারপর SRC দিতে হয়। SRC এর ফুল মিনিং হচ্ছে সোর্স, কোথা থেকে আপনি ইমেজটা আনবেন। তো SRC ইকুয়াল দিতে হয়, তারপরে দুটা ডাবল কোটেশন দিতে হয়। তো এই সোর্স, এই যে এইটা অ্যাট্রিবিউটটা, এটার ভিতরে আপনাকে ইমেজের পাথটা দিতে হবে। পাথটা হচ্ছে লোকেশন, মানে কোন জায়গায় আপনার ইমেজটা আছে। ধরেন আমরা এই ইমেজটা আনবো, তো এই ইমেজের পাথটা কি? এই ইমেজটা হচ্ছে আমরা কোন পেজে, আচ্ছা আচ্ছা, এই ইমেজটাকে কি করে কপি করে যে জায়গায় ফাইল ওপেন করছি দেখি ওই জায়গায় আগে আছে নাকি, ওই জায়গায় তো মেবি ইমেজ থাকার কথা। হ্যাঁ, ইমেজ আছে। তো এইটাই, সরি, এই পেজে ছিলাম। তো এই পেজে ইমেজ আছে, আমরা যে পেজে ইন্ডেক্সে কাজ করেছি সেম পেজে ইমেজ আছে। আমরা যদি এইখানেও যাই, এখানে আপনারা দেখতে পারেন বাম পাশে form.jpg নামে ইমেজটা আছে। তো এই জায়গায় যেহেতু আছে সেজন্য আমরা আর কিছু না দিয়ে জাস্ট ইমেজের নামটা দিয়ে দেবো, form.jpg। Ctrl+S দিয়ে যদি, তারপরে যদি এই গ্রেটার দেন সাইন দিয়ে আমরা যদি এন্ড করে দিই, আমরা যদি যাই, তাহলে আমরা এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই যে ইমেজটা চলে এসেছে। তোমরা না আরেকটা কাজ করতে পারি, অল্ট লাগাতে পারি। অল্ট অ্যাট্রিবিউট কি করে? অল্ট হচ্ছে অল্টারনেটিভ কাজ করে। তো ইমেজ, সাপোজ ধরুন যে ইমেজটা আসলো না, লোড হলো না, তাহলে কি হবে? এই অল্টে আমরা যা লিখবো, ধরেন কথার কথা আমরা ইমেজ লিখে দিলাম অল্টে। তো ধরেন এটা ভুল দিলাম, একটু জেপিজির জায়গায় জিপি দিলাম, তো Ctrl+S দিয়ে সেভ করলাম। তো আমরা যদি যাই, দেখেন ইমেজটা কিন্তু লোড হয় না, আসেনি। তখন ইমেজটা যেহেতু আসেনি, অল্টারনেটিভ হিসেবে এখানে একটা ইমেজের আইকন দিয়েছে, আর আমরা যা লিখবো এই জায়গায় যা লিখবো সেটাই কি এই জায়গায় শো করবে। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, অল্টারনেটিভ থাকো, ইমেজ। এই অল্টারনেটিভ কাজ করে, আমরা তো দেখলাম যে ভুল হলে ইমেজ আইকন শো করে, এন্ড আমরা এখানে যা লিখবো, এই যে এই জায়গাটা যা লিখবো তা শো করে। এছাড়াও এই ইমেজটা যদি লোড হতে সময় নেয় বা লোড না হয়, তখনও কিন্তু আমাদের এই অল্টারনেটিভ এই অ্যাট্রিবিউটটা কাজ করে। অল্টারনেটিভের ভিতরে আমরা যা লিখবো তাই কাজ করবে। তো ইমেজ ট্যাগ আমরা শিখলাম, এখন আমরা শিখবো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কি করে? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা হচ্ছে যে কোনো লিঙ্ক অ্যাড করে, ধরেন কথা। তো অ্যাঙ্কর ট্যাগ কিভাবে লিখবো আগে সেটা দেখি, তারপরে বাকিটা দেখতে। যে অ্যাঙ্কর ট্যাগ লিখে প্রথমে লেস দেন সাইন, তারপর এ লিখতে হবে। এ লিখলে এইচ আর এফ লিখতে হয়। এইচ আর এফ হচ্ছে হাইপার রেফারেন্স, এখানে রেফারেন্স দিব। এই হাইপার রেফারেন্স ইকুয়াল, তারপরে এই যে দুটো ইনভার্টেড কমার মধ্যে লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। ধরেন সাপোজ আমি ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দেবো, ফেসবুক বা ইউটিউব, আচ্ছা আমরা ফাইবারের লিঙ্ক অ্যাড করে দেবো। ফাইবারের যে লিঙ্ক সেটা কপি করলাম। তো আমরা এখন কি করবো? এই যে ফাইবারের লিঙ্কটা দিয়ে দেবো, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো এখন কি করবো? এন্ডিং, মানে কি বলে এটাকে, এই লেস দেন, মানে
না, এটা হচ্ছে গেটার দেন সাইন দিব। তারপরে আমরা এন্ডিং ট্যাগ লিখবো। একটা জিনিস দেখবেন, এখানে ইমেজের কিন্তু কোনো এন্ডিং ট্যাগ ছিল না, ইমেজের শুধু স্টার্টিং ট্যাগ আছে, কোনো এন্ডিং ট্যাগ নেই। কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগ বা অন্যান্য ট্যাগের স্টার্টিং ট্যাগও আছে, আবার এন্ডিং ট্যাগও আছে। আবার অনেক ক্ষেত্রে এন্ডিং ট্যাগ নাও থাকতে পারে, অনেক ট্যাগই আছে যার এন্ডিং ট্যাগ নাই, বা অনেক ট্যাগ আছে এন্ডিং ট্যাগ না দিলেও চলে। তো আমরা এখন এখানে কি লিখবো, আমাদের লিঙ্ক অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু এখন কিসের মধ্যে অ্যাড করবো সেটা এই জায়গায় লিখে দিতে হবে। ধরেন এটা ফাইবারের লিঙ্ক অ্যাড করেছে, তো এই জায়গায় আমরা ফাইবার লিখবো, কন্ট্রোল এস। এই জায়গায় যদি আমরা ফাইবার লিখি তাহলে দেখতে পাবেন ফাইবার লেখাটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফাইবার লেখাটা চলে আসছে। তো ফাইবার লেখাটা চলে এসছে, এই লেখাটার ভিতরে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি করবো, আমরা ফাইবারে চলে যাবো। এই যে ফাইবার লিঙ্ক চলে এসে, আমরা চলে এই জায়গায় যে কোনো ট্যাগ ইউজ করতে, মানে যে কোনো লিঙ্ক ইউজ করতে পারি। আমরা চাইলে গুগলের লিঙ্ক ইউজ করি, যেহেতু এটা ছোট, গুগলের লিঙ্ক এটা ইউজ করি। ওকে, তো https://www.google.com। তো আমরা এই জায়গায় ফাইবার না লিখে গুগল GWGL কন্ট্রোল এস। তো আমরা আপনার যান তাহলে দেখতে পাবেন এই যে গুগল লেখাটা চলে আসছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি, এই যে আমি সরাসরি গুগলে চলে আসলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ মানে এই ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে লিঙ্ক অ্যাড করতে পারি। তো আমরা এখন শিখবো 100% দিয়ে, এন্ড দেন আমরা চলে যাই কি শিখা যায়। ইমেজ ট্যাগ শিখলাম, অ্যাঙ্কর ট্যাগ, ও আমরা অর্ডার লিস্ট শিখতে পারি, আনঅর্ডার লিস্ট ট্যাগ শিখতে পারি। একটা হচ্ছে অর্ডার লিস্ট মানে ওএল ট্যাগ। তো সবগুলো এইভাবেই শুরু করতে হবে, ট্যাগ সবগুলো ট্যাগই মোটামুটি এইভাবেই লিখতে হবে। একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো এন্ডিং ট্যাগ লাগে না, যেমন এই ইমেজ ট্যাগ, এরকম আরো অনেক ট্যাগ। তো আমরা এখন দেখবো ওয়েল ট্যাগ কিভাবে কাজ করে। ওয়েল ট্যাগের মধ্যে এটা কি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে আমাদের কি করতে হয়, লিস্ট নিতে হয়, লিস্ট ট্যাগ, এলআই ট্যাগ। তো ওয়েল ট্যাগ তার মধ্যে এলআই ট্যাগ কেন নিতে হয় একটু পরে দেখাচ্ছি। তো আমরা যদি এই তিনটা লিস্ট নিলাম ধরেন, তো এটা হচ্ছে ফার্স্ট আরএসটি ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড SECOND সেকেন্ড, এটা হচ্ছে 30HIRD থার্ড। তো আমরা যদি সেভ করে যাই তাহলে আমরা দেখতেছি অর্ডার লিস্ট, এই যে একটা অর্ডার চলে আসছে 1 2 3, মানে একটা ক্রম চলে আসছে। এটা হচ্ছে অর্ডার লিস্ট, যেমন ফার্স্ট, এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডারে চলে আসছে। তো সেই জন্যই আমাদের লিস্ট ট্যাগটা নেওয়া, লিস্ট ট্যাগ আমরা যতগুলো নিব এখানে, যতগুলো নিব এখানে লিস্টও ততগুলো আসবে। যেমন 8টা নিয়েছি, অর্ডার লিস্টে 8টা এসেছে। তো আমরা এক কাজ করি, এতগুলো না আমি 3টেই রাখি। তো ঠিক ও সরি, আচ্ছা ইটস ওকে, মিটার না, THIRD থার্ড। তো আমরা কি করবো, ঠিক একইভাবে আনঅর্ডার লিস্টে নেব। তো আনঅর্ডার লিস্টও সেম অর্ডার লিস্টের মতো করে লিখতে হয়, শুধু ওয়েল এর জায়গায় ইউএল লিখতে হবে। তো আমরা যদি এখন যাই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কি 1 2 3 4 এইভাবে ক্রম আসবে না, কিন্তু অর্ডার লিস্টে 1 2 3 ক্রম আসবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য। তো আমরা শিখলাম অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আমরা এরপর কি শিখবো, এরপরে ইএম ট্যাগ শিখবো। তো আজকের মতো ইএম ট্যাগ, স্ট্রং ট্যাগ, ও সরি বাটন, ইএম ট্যাগ আর এই স্ট্রং ট্যাগ, এই দুটো ট্যাগ শিখবো, শিখে আজকে ক্লাসটা আমাদের শেষ করে দেবো। তো ইএম ট্যাগটা কি, তো ধরেন একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারাগ্রাফের মধ্যে আচ্ছা হ্যালো everyone, EVERYONE, দেন লিখলাম হাউ আর ইউ। তো আমরা এই হ্যালো এভরিওয়ান এর জায়গায় যদি আমরা ইএম ট্যাগটা ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো ইএম ট্যাগ। তো ইএম ট্যাগটার কাজ কি,
ইএম ট্যাগের কাজ আর আই ট্যাগের কাজ হুবহু সেম, যে এর আগে আই ট্যাগ লিখেছি, মানে এটা এই যে ওয়ার্ডের দুই পাশে ইএম ট্যাগটা লিখবো, সেটাকে যে ওয়ার্ড বা সেন্টেন্স যদি আমরা এই যে আগে এটা দেখে, এই যেমন এটাকে হ্যালো, এটাকে ইটালিক করে দিস, মানে ইএম ট্যাগের কাজও ইটালিক করা, আই ট্যাগের মতোই ইটালিক করা। আমরা যদি এই একটা ওয়ার্ডের পাশে না লিখে আমরা যদি পুরো সেন্টেন্সটার পাশে লিখতাম, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই কিন্তু ইটালিক হয়ে যেত, যেমন এই যে ইটালিক হয়ে গেছে। তো ইএম ট্যাগ শিখলাম, এবং আমরা শিখবো স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগও বোল্ড ট্যাগের মতো কাজ করে, ইএম ট্যাগ করে আই ট্যাগের মতো কাজ, আর স্ট্রং ট্যাগ কাজ করে কিসের মতো, বোল্ড ট্যাগ মানে বি ট্যাগ যেটা, সেটার মতো কাজ করে সি ভি। তো আমরা ইএম এর জায়গায় শুধু বি লিখে দিব, কন্ট্রোল এস, এই যে পুরো সেন্টেন্সটা বোল্ড হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে কন্ট্রোল এক্স এই জায়গাও দিতে পারতাম একটা ওয়ার্ড বা অন্যান্য। আমরা শিখলাম এই যে কিভাবে হেডিং লিখতে হয়, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, তারপর কিভাবে প্যারাগ্রাফের যে কোনো একটা ওয়ার্ড বা পুরো প্যারাগ্রাফটাকে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, কিভাবে অর্ডার একটা লিস্ট তৈরি করতে হয়, কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়, তারপরে কিভাবে ইএম এবং বি ট্যাগ দিয়ে, ও সরি এই যে বি দিয়েছি, এই যে স্ট্রং হবে, সরি স্ট্রং ট্যাগ হবে ইএম এবং স্ট্রং ট্যাগ দিয়ে বি এবং মানে যথাক্রমে আই এবং বি ট্যাগের মতো কাজ করা যায়। তো আমরা আজকে এই পর্যন্ত, এই যে স্ট্রং ট্যাগ লিখলাম, এটাকে কমেন্ট করে দেখুন স্ট্রং ট্যাগ দিয়ে এটাও বোল্ড হয়ে গেল। আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি এটা বোল্ড। তো এখন আমরা শিখলাম HTML এর কাজ। তো আমরা কিছু এই লাইনের উপর ছোটখাটো কিছু সিএসএস এর কাজও শিখে আসি। তো আমরা বলেছিলাম না এখানে সিএসএস এর কাজও করা যায়। তো আমরা সিএসএস এর কাজ করি স্টাইল ট্যাগের মধ্যে, যেহেতু সিএসএস এর কাজ আছে HTML এর ভিতর, যদি আমরা ইন্টারনাল সিএসএস করতে চাই তাহলে সব সিএসএস স্টাইল ট্যাগের মধ্যে করতে হবে। তো আমরা এটা হচ্ছে ট্যাগ নেম। আমরা সিএসএস তিন ভাবে করতে পারি, সিএসএস এর ডিক্লেয়ার তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে ট্যাগ নেম দিয়ে, যেমন এই যে ট্যাগ নেম পি দিয়ে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি যদি এই পি দিয়ে যে ডিক্লেয়ার করলাম, এটা কিন্তু পুরোটা ডিক্লেয়ার হয়েছে, কারণ এই যে দেখেন দুই পাশে পি, স্টার্টিং এই জায়গায়, এন্ড এই জায়গায়, মানে এই পি এর ভিতরে যা থাকবে সবগুলো ডিক্লেয়ার হয়ে গেছে। এখন যদি আমি এই যে COLO কালার চেঞ্জ করে দিই, কালার যদি রেড দিয়ে দিই, তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটার কালার চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেল। আমরা যদি না চাই যে এভাবে পুরোটা চেঞ্জ করতে, তাহলে আমরা চাইলে যে কোনো জায়গায় স্প্যান ট্যাগ ইউজ করতে পারি। যেমন কথার কথা এখানে স্প্যান ট্যাগ ইউজ করলাম, SPAN স্প্যান। তো স্প্যান ট্যাগ এখানে শুরু করলাম, এখানে শেষ করে দিলাম, Ctrl+C, Ctrl+S। তো আমরা চাইলে এখানে যেহেতু ট্যাগ লিখেছি, তো ট্যাগের সাহায্যে, আচ্ছা ট্যাগের সাহায্যে তো আমরা দেখলাম যে কিভাবে কালার করতে হয়, মানে সিএসএস এর কাজ করতে হয়। তাহলে আমরা এখানে দেখি ক্লাসের মাধ্যমে সিএসএস এর কাজ করতে হয়। তো ক্লাস কেন নেওয়া, ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট HTML এর। ক্লাসটা নেওয়া এই কারণে যে এটাকে আমরা ডিক্লেয়ার করবো, ডিক্লেয়ার করে সিএসএস এর কাজ করবো, সেই জন্য আমরা ক্লাস নিলাম। ক্লাস কি নেওয়া যায়, ক্লাস 1 দিলাম, কথা 1 দিলাম। তো এখন আমরা ক্লাস ডিক্লেয়ার করি কি বলছো, ক্লাস ডিক্লেয়ার করতে প্রথমে একটা ডট দিতে হবে, তারপরে 1 লিখতে হবে। তো তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, ধরেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, সিএসএস এর কাজ, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সিএসএস এর কাজ করতে হয়। তো আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, যে কোনো দেওয়া যায়। তো আমরা আপাতত ব্ল্যাক দিচ্ছি। তো দেখেন এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আমরা দেখলাম কিভাবে ক্লাসের মাধ্যমে সিএসএস এর কাজ করতে হয়। তো আমরা চলুন দেখে আসি আইডির সাহায্যে কিভাবে সিএসএস এর কাজ করতে হবে। তো আমরা আরেকটা স্প্যান ট্যাগ নিব, SP
পেন। তোমরা আইডির সাহায্যে কিভাবে সিএসএস এর কাজ করতে আমরা সেটা শিখবো। কি হলো কি হলো কি হলো কি হলো, সরি। আচ্ছা আমি এখানে টাইপ করি, এতটুকু টাইপ করাই যায়। PAN, ও সরি এটা তো অলরেডি এসে স্প্যান টেকটা লাগছে আর এর মধ্যে, এখানে এমন দেখাইতেছে ক্যান, ও সরি এখানে এন্ড করা হয়নি এটাকে। এই তো এখন আমরা আইডি দিব, এটার একটা আইডি দিব। তো আইডিও একইভাবে দিতে হয় যেভাবে আমরা এই যে ক্লাস দিয়েছি, যে জায়গায় ক্লাস লিখে ইকুয়াল সাইন তারপর দুটো ইনভার্টেড কমা। কি ডু ইউ ওয়ান্ট টু কোড এক্সটার্নাল ওয়েবসাইট, বুঝলাম না। আচ্ছা যাই হোক এটা না। তো এর আগেও আমরা দেখেছিলাম যে এই যে সোর্স ভিতরে অ্যাট্রিবিউট গুলো এভাবে লেখা হয়, প্রথমে অ্যাট্রিবিউটের নেম, তারপরে ইকুয়াল সাইন, তারপর দুটো ইনভার্টেড কমা। তো আমরা আইডিও সেম ভাবে লিখবো, আইডি লিখলাম, ও সরি আইডি আইডি তারপরে ইকুয়াল সাইন দুটো ইনভার্টেড কমা। তো আইডির নাম কি দেবো, আইডির নাম কি দেওয়া যায়, আইডির নাম আরই দিই, এখানে আর আছে আরই দিচ্ছি। তো আইডির সাথে কিভাবে আমরা সিএসএস এর কাজ করবো দেখে আসি চলো। তো আইডির সাহায্য করতে হলে হ্যাশ নিতে হবে, একটা হ্যাশ নিয়ে তারপরে আইডির নাম, তারপরে সেম সবগুলোর মতোই দুটো কি বলে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তো তারপর আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সিএসএস এর সব কাজ করবো। তো আমরা এটার কালার চেঞ্জ করি, এটার কালার আচ্ছা এটা কালার না, সবগুলোর কি কালার চেঞ্জ না করে এটা ফন্ট সাইজ দিই। ধরুন ফন্ট সাইজ একটু বেশি দিই, ফন্ট সাইজ ধরুন ফন্ট, আচ্ছা লিখি টাইপ করি ফন্ট সাইজ। ও কিভাবে সিএসএস লিখতে হয় সেটা তো আপনাদের বলা হয়নি। সিএসএস লিখতে হয় প্রথমে নাম কি করবেন আপনি, ফন্ট সাইজ চেঞ্জ করবেন, তো সেটা লিখতে হবে, তারপরে কোলন দিতে হবে, কোলন দিয়ে কত দিবেন আপনি। ফন্ট সাইজ চেঞ্জ করতে হলে আপনাকে পিক্সেলের সাহায্যে চেঞ্জ করবে। তারপরে সব কাজ শেষ, সিএসএস এর সব কাজের শেষে একটা করে সেমিকোলন। যেমন এই যে এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, তো ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, তারপর কোলন দিলাম, ভ্যালু দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার হবে এটা দিলাম, তারপরে সেমিকোলন। তো এইভাবে ফন্ট সাইজ দিলাম, তারপরে কি হবে মানে কতটুকু হবে এটার ভ্যালু, তারপরে সেমিকোলন। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে চলে গেলাম, হলো না নাকি এটাই 20, আচ্ছা আমরা একটু বাড়াইয়া দেখি 25 দিই, কন্ট্রোল এস, হচ্ছে না কেন, আচ্ছা আমরা দেখি কি সমস্যা। পেন আইডি আর, মেজে মনে হয় আর লিখিনি, ওয়ান লিখেছে, হ্যাঁ এই জায়গায় নাম লিখতে ভুল করেছি। তো এখন যদি 25 এখন গেলে দেখতে পাবো আরটা যেটা আমরা আইডির সাহায্যে ডিক্লেয়ার করেছিলাম সেটার ফন্ট সাইজ 25, সবগুলো হচ্ছে এটা একটু বড়, এটা হচ্ছে 25। তো আজকের মতো এই পর্যন্তই ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যতটুকু কাজ করা হলো। এই ছিল বেসিক, মোটামুটি বেসিক বলতে অনেক কিছু আছে এইচটিএমএল এর বেসিক। আমার এই জায়গায় প্লাস 41 প্লাস ট্যাগ, মানে এখানে 41টা আছে, এরও আরো বাড়বে, ট্যাগ বাড়বে, অসংখ্য ট্যাগ আছে। এইগুলো মানে বেসিকের বলা যায় 20 থেকে 30% কমপ্লিট হলো, আরো অনেক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তীতে দেখা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।